আজকের টপিক পানি ও খনিজ লবণ শোষণ। এখানে আমি টেক্সট বইয়ের লাইন ধরে ধরে বুঝাবো, প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে বুঝাবো। তারপরেও তোমাদের যদি কোনো ওয়ার্ডে সমস্যা থাকে যে এই ওয়ার্ডটা বুঝতে সমস্যা হচ্ছে বা এই লাইনটা বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে কমেন্ট করবা, অবশ্যই আমি রিপ্লাই দিব। প্রথমে আমরা শুরু করি উদ্ভিদের পানি শোষণ। সাধারণত উদ্ভিদ তার মূলরমের মাধ্যমে মাটির কৈশিক পানি শোষণ করে। মাটিকণার ফাঁকে ফাঁকে যে পানি লেগে থাকে সেটাকেই বলা হচ্ছে মাটির কৈশিক পানি, আর সেটা উদ্ভিদ তার মূলরমের মাধ্যমে শোষণ করে। কিন্তু এই শোষণের পদ্ধতিটা কি বা কেনই বা হয় এই শোষণ? শোষণ পানি শোষণটা ঘটে মূলত প্রস্বেদনের ফলে পাতার কোষে ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হওয়ার জন্য। উদ্ভিদ দেহে যখন প্রস্বেদন ঘটে, প্রস্বেদনটা কি? প্রস্বেদন হলো উদ্ভিদের দেহ থেকে পানি পাতার মাধ্যমে বের করে দেওয়া বা অন্যান্য বায়বীয় অঙ্গের মাধ্যমে যেই পানি বের হয়ে যায় ওটাকেই বলা হচ্ছে প্রস্বেদন। প্রস্বেদনের ফলে পাতার কোষে ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হয়। ব্যাপন চাপ ঘাটতি হলো, ধরো পাতা থেকে পানি বের হয়ে যাচ্ছে, তো সেখানে পাতার প্রথমে একটি কোষে পানির ঘাটতি হয়, এরপরে সেই কোষ তার পাশের কোষ থেকে পানি নেয়, তারপর আবার সেই কোষে পানির ঘাটতি হয়। এইভাবে কোষের মধ্যে ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হয়, যার ফলে উদ্ভিদ নিচের দিকে একটা টান অনুভব করে, পানি শোষণের একটা টান, ওই টানে পানি শোষিত হয়। এই যে এখানে দেওয়া আছে, ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয়, এর ফলে পাশের কোষ থেকে পানি এই কোষের দিকে ধাবিত হয়। একইভাবে ওই দ্বিতীয় কোষটিতে আবার ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয় এবং তার পাশের বা নিচের কোষ থেকে পানি টেনে নেয়। এইভাবে ব্যাপন চাপ ঘাটতির জন্য ক্রমশ মূলরোম পর্যন্ত বিস্তৃত হয় এবং একটি চোষক শক্তির সৃষ্টি হয়। চোষক শক্তি অর্থ যে শক্তির মাধ্যমে উদ্ভিদ মূলরোম থেকে পানি টেনে শোষণ করে। এই চোষক শক্তির টানে মাটির কৈশিক পানি মূলরোমে ঢুকে পড়ে এবং মূলরোম থেকে অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় পানি প্রবেশ করে উদ্ভিদ দেহে। প্রথমে যখন উদ্ভিদ তার মূল দিয়ে মাটি থেকে পানি শোষণ করে, সেটি প্রথমে মূলরোমের কর্টেক্সে প্রবেশ করে। মূলের একটি অংশ হলো, মানে একটি মূলের বিভিন্ন অংশ থাকে, তার একটি অংশ হলো কর্টেক্স। প্রথমে পানি সেই কর্টেক্সে প্রবেশ করে এবং এই যে একটা থেকে আরেকটা কোষের টানের ফলে মাটি থেকে পানি শোষণ করলো, এরপর পানি শোষিত হয়ে কিন্তু সিরিয়ালি একটা কোষ থেকে আরেকটা কোষে যাবে। তো এই কাজটিকে বলা হচ্ছে কোষ থেকে কোষান্তরে অভিস্রবণ পদ্ধতি। এরপরে আসি খনিজ লবণ শোষণ। খনিজ লবণও উদ্ভিদ মূল দিয়েই শোষণ করে। মূলত মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলই শোষণ অঞ্চল হিসেবে কাজ করে, যেটি দিয়ে সে পানি শোষণ করতেছে, খনিজ লবণ শোষণ করতেছে। কিন্তু খনিজ লবণ সরাসরি শোষিত হতে পারে না। খনিজ লবণ শোষিত হয় আয়ন হিসাবে। শোষণ প্রধানত দুটি উপায়ে হয়ে থাকে, নিষ্ক্রিয় শোষণ আর সক্রিয় শোষণ। নিষ্ক্রিয় শোষণ আর সক্রিয় শোষণের যে বেসিক পার্থক্যটা, সেটি হলো নিষ্ক্রিয় শোষণে কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, আর সক্রিয় শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। নিষ্ক্রিয় শোষণটা মূলত ইমবাইবিশন ও অভিস্রবণ প্রক্রিয়ায় লবণ শোষণ করে উদ্ভিদ। ইমবাইবিশন প্রক্রিয়া আর অভিস্রবণ প্রক্রিয়ার ব্যাখ্যা আমি আগের ক্লাসে বুঝিয়েছি। এরপরে আসি উদ্ভিদের পরিবহন। উদ্ভিদ এই যে মূলের মাধ্যমে পানি এবং খনিজ লবণ শোষণ করলো, তো সেটা তো শুধু শোষণ করলেই হবে না, সেটা উদ্ভিদের সারা দেহে পরিবাহিত হতে হবে। তো সেই পরিবহন কাজটাই কে করে? উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ, জাইলেম এবং ফ্লোয়েম। উদ্ভিদের পরিবহন বলতে মূলত মাটি থেকে শোষিত পানি এবং খনিজ লবণ এবং পাতায় প্রস্তুতকৃত খাদ্য চলাচলকে বোঝায়। মানে পরিবহনটা মূলত কি? উদ্ভিদ আহ, মাটি থেকে মূলরোমের মাধ্যমে পানি এবং খনিজ লবণ শোষণ করলো, সেটি উদ্ভিদ পাতায় পৌঁছে দেয়। পাতায় পৌঁছানোর পরে পাতায় খাদ্য প্রস্তুত হয়, সেই খাদ্যটাকেও তো আবার সারা দেহে পৌঁছাতে হবে। তো এই যে পরিবহনের যেই প্রক্রিয়াটা, সেটাকেই বলা হচ্ছে উদ্ভিদের পরিবহন।
পানি এবং খনিজ লবণ উদ্ভিদের পাতায় পৌঁছে দেওয়ার কাজটি করে থাকে জাইলেমের ভ্যাসেল। জাইলেমের একটি অংশ হলো ভ্যাসেল, সেটি পানি এবং খনিজ লবণ উদ্ভিদের পাতায় পৌঁছে দেয়। এই যে পাতায় পৌঁছালো, এটা কেন পৌঁছালো? তার কারণটা হলো প্রস্বেদন টান, কৈশিক শক্তি এবং মূলজ চাপ। প্রস্বেদন টান কি জিনিস? প্রস্বেদনের ফলে যে একটি কোষে পানির অভাব ঘটতেছে, সে আবার পাশের কোষ থেকে পানি নিচ্ছে, এই যে এভাবে টান সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে প্রস্বেদন টান। আর মূলজ চাপ হলো মূলরোমে যখন অধিক পানি শোষিত হয় তখন এইখানে মূলজ চাপের সৃষ্টি হয়। এর ফলে কৈশিক শক্তির মাধ্যমে, কৈশিক শক্তি হলো যে শক্তির মাধ্যমে উদ্ভিদ পানি টেনে নিয়ে যাচ্ছে সেটা, এর মাধ্যমে কোষ রস উদ্ভিদের পাতায় পৌঁছে। কোষ রস কি? কোষ রস হচ্ছে পানি এবং খনিজ লবণের সংমিশ্রণ। এরপরে পাতায় পৌঁছে খাদ্য তৈরি হলো সেখানে। সেই খাদ্য ফ্লোয়েমের সিভ নলের মাধ্যমে প্রবাহিত হয় উদ্ভিদের সারা দেহে। উদ্ভিদের পরিবহনের প্রয়োজনীয়তা। আচ্ছা, উদ্ভিদের পরিবহন তো অবশ্যই অনেক প্রয়োজনীয়, সেটা আমি ব্যাখ্যা করছি। উদ্ভিদের পানি এবং খনিজ লবণ যদি উদ্ভিদের সারা দেহে পরিবাহিত না হতো, তাহলে তো উদ্ভিদের শারীরবৃত্তীয় কোনো প্রক্রিয়াই সম্পন্ন হতো না। উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য খনিজ লবণ অনেক গুরুত্বপূর্ণ। আর পাতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্যটা তৈরি হয়, সেই খাদ্যের জন্য তো পানি প্রয়োজন। তো যদি উদ্ভিদের পরিবহন না হতো, তাহলে তো মাটি থেকে পানি পাতায় উঠতো না। তো তখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাও হতো না। এর জন্য খাদ্য প্রস্তুত করা, উদ্ভিদের যাবতীয় শারীরবৃত্তীয় কাজ করার জন্য পানি এবং খনিজ লবণ পরিবহন অত্যন্ত প্রয়োজনীয়। এবং সেই কাজটা কে করতেছে? জাইলেমের ভ্যাসেল এবং ফ্লোয়েমের সিভনল। এই দুটো যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে উদ্ভিদের মৃত্যু অবধারিত। কারণ তখন উদ্ভিদ পানিও পাবে না আর খাদ্যও তৈরি করতে পারবে না, তখন উদ্ভিদের মৃত্যু অবধারিত। এবং এর ফলে উদ্ভিদ যদি খাদ্য তৈরি করতে না পারে, তাহলে সেটা কিন্তু সমগ্র প্রাণী জগতই ধ্বংসের কারণ হবে। পানি ও খনিজ পদার্থের পরিবহন। মূল দিয়ে পানি শোষণ করলো, মূলরোমের সাহায্যে হলো, খনিজ লবণ শোষণ করলো, করে পানি এবং খনিজ লবণ জাইলেমের ভ্যাসেলের মাধ্যমে উদ্ভিদের দেহে পরিবাহিত হচ্ছে। আর এই যে কোষের ভিতরকার পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ, এটাকে একত্রে বলা হচ্ছে কোষরস। কোষরসের আহরণ। কোষরসের পরিবহনকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে তার পরিবহন টিস্যুতে নিয়ে যায়। পরিবহন টিস্যু কোনটা? জাইলেম এবং ফ্লোয়েম। প্রথম ধাপে এটি ঘটে। এবং দ্বিতীয় ধাপে ওই জাইলেম এবং ফ্লোয়েম থেকে কোষরস পাতায় পৌঁছায়। তো এই কোষরসের আরোহণ ঘটনাটি ঘটে দুই ধাপে। আর এই যে পাতায় পানি এবং খনিজ লবণটা গেল, এটা পাতার কোথায় গেল? পাতার মেসোফিল কলায় গেল। সালোক সংশ্লেষণে উৎপাদিত পদার্থের পরিবহন। উৎপাদিত পদার্থ পরিবহনে সালোক সংশ্লেষণে কি ভূমিকা রাখে, আমরা সেটা এখানে জানতে পারবো। আলোর উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টে বায়ু থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে গৃহীত পানির সংমিশ্রণে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। অর্থাৎ এখানে এখানে সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা বর্ণনা করা হয়েছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পানি তো অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান, এবং সেটি কিভাবে উদ্ভিদের দেহে যাচ্ছে? মাটি থেকে গ্রহণ করার পরে পরিবহন পদ্ধতিতে যাচ্ছে। এছাড়াও বিপাকীয় কাজ চালানোর জন্য শক্তির যোগান দিচ্ছে, সবকিছু এই খাদ্য ব্যবহার করে করতেছে। মানে মূলত উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য পানি, খনিজ লবণ সাথে খাদ্যের দরকার আছে। এবং সেই খাদ্যটা তৈরি হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, যেটার জন্য ভূমিকা রাখতেছে উদ্ভিদের পরিবহন।
আর এই যে খাদ্যটা তৈরি করলো সেই খাদ্যটা জমা থাকবে কোথায়? বিভিন্ন ফল এবং বীজ ছাড়াও কাণ্ড, মূল কিংবা পাতাতেও এই খাদ্য জমা থাকে। কোথায় কোথায় জমা থাকে? কাণ্ড, মূল এবং পাতাতে। আর এই যে উদাহরণগুলো দেওয়া আছে, কাণ্ড যেমন গোল আলু, মূল যেমন মিষ্টি আলু, পাতা যেমন ঘৃতকুমারী, এই উদাহরণগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন। পানি এবং খনিজ লবণ তো উদ্ভিদের জাইলেমের ভ্যাসেলের মাধ্যমে পাতায় পৌঁছালো। এবার পাতায় যে খাদ্যটা প্রস্তুত হইলো ওইটা ফ্লোয়েমের মাধ্যমে সারা দেহে পৌঁছায় যাবে। এই কাজটি করে থাকে ফ্লোয়েমের সিভ নল। ফ্লোয়েমের একটি অংশ হলো সিভ নল, আর যেটি এই পাতা থেকে খাদ্য উদ্ভিদের সারা দেহে পরিবহন করে। ফ্লোয়েমের কিছু অংশ হলো সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও বাস্ট ফাইবার। সিভনল এক ধরনের কেন্দ্রিকাবিহীন ও পাতলা প্রাচীরযুক্ত সজীব কোষ। মানে সিভনল হচ্ছে এক ধরনের সজীব কোষ যার কোনো কেন্দ্রিকা নাই আর যার প্রাচীরটা অনেক পাতলা। যদি ক মার্কসে আসে সিভনল কি, তাহলে এটা লিখবা যে সিভনল এক ধরনের কেন্দ্রিকাবিহীন ও পাতলা প্রাচীরযুক্ত সজীব কোষ। শীতকালে সিভনলে রন্ধ্র থাকে, ওই রন্ধ্রগুলো শীতকালে ক্যালোজ নামক রাসায়নিক পদার্থ সৃষ্টি হয়ে ওই রন্ধ্রগুলো ছোট হয়ে যায়, তখন খাদ্য চলাচলে বিঘ্ন ঘটে। আর গ্রীষ্মের আগমনে ক্যালোজ গলে যায়, তাই খাদ্য চলাচল বেড়ে যায়। তো এখানে এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট যে শীতকালে কোন পদার্থের জন্য খাদ্য চলাচল বিঘ্ন ঘটে, বা কোন সময় খাদ্য চলাচল বিঘ্ন ঘটতে পারে, কোন সময় বেড়ে যেতে পারে। তো এগুলো একটু ভালো করে পড়তে হবে। দাগানো লাইনগুলো তো খুবই ইম্পর্টেন্ট, দাগানো লাইনগুলো তো পড়বাই। এছাড়াও যেগুলো দাগানো নাই, যেগুলো আমি দাগাইনি, সেগুলোও একবার করে পড়তে হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করার সব থেকে ভালো উপায় হচ্ছে টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়া। যেগুলো দাগিয়েছি সেগুলো তো পড়বাই, সেগুলো তো একদম লাস্ট টাইম রিভিশনের জন্য। আর যেগুলো দাগাইনি সেগুলো একবার করে পড়লে পুরো টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। এর জন্যই আমি টেক্সট বইয়ের ওপরই গুরুত্ব দিয়ে আমি তোমাদের পড়াচ্ছি। টেক্সট বই মাস্ট ভালো করে পড়তে হবে, আর অন্তত বায়োলজির জন্য তো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ। আমরা পরবর্তী টপিক নিয়ে আসবো পরবর্তী ক্লাসে। তার জন্য লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। আর যদি এখানে কোনো ওয়ার্ড, কোনো কিছু যদি সমস্যা থাকে তাহলে কমেন্টে লিখবা। আর ক্লাসটা কেমন লাগলো জানিও।